ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব আগামী সপ্তাহের গুরুত্বপূর্ণ লেভেল নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, এবং এর সঙ্গে সঙ্গে বাজারের একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা এসছে সেটা হচ্ছে শর্ট সেলিং ব্যান। দেখুন, শর্ট সেলিং ব্যান তো আমাদের মার্কেটে হয়নি, কিন্তু শর্ট সেলিংয়ের বিষয়ে কিছু রেস্ট্রিকশন, কিছু রুলস আনা হয়েছে। যে কোনো সময় যে কোনো ফান্ড তারা হেভি কোয়ান্টিটিতে শর্ট সেল করতে পারবে না। শর্ট সেল করার জন্য তাদেরকে আগে থেকে জানাতে হবে যে আমরা শর্ট সেল করতে চলেছি, বা যে অর্ডারটা আমরা দিচ্ছি সে অর্ডারটা শর্ট সেলের অর্ডার। এছাড়া আপনি যদি ইন্টারডেতে শর্ট সেল করেন এবং যদি সেটা পজিশন ক্লোজ করে নেন, স্কোয়ার অফ করে নেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ বড় কোয়ান্টিটিতে সেল করে, শর্ট সেল করে মার্কেটে, সেক্ষেত্রে যদি কোনো ইনস্টিটিউশন থেকে হয়, সেটা এফআইআই হতে পারে, ডিআইআই হতে পারে, তো সেক্ষেত্রে তাকে আগে থেকে জানাতে হবে, বা তাকে যখন ওই কোয়ান্টিটি সেল করবে তখন তাকে ইনিশিয়েট করতে হবে যে এটা আমি সেল করছি। এটা কেন হয়েছে যদি এর পেছনের আমরা একটুখানি নজর দিই, তাহলে দেখা যাবে যে ইন্ডিয়ান মার্কেটে যেভাবে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এবং ইন্ডিয়ান যদি আমরা ইকুইটি মার্কেটের ক্ষেত্রে দেখি, অন্যান্য মার্কেট বা অন্যান্য কন্ডিশন বাদ দিয়ে, সেক্ষেত্রে ইকুইটি মার্কেটে একটা ভালো মুভমেন্ট আমরা দেখছি। এর কারণ হিসেবে যদি দেখি, তাহলে প্রত্যেক মাসে মাসে কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা ভালো বিনিয়োগ আমাদের মার্কেটে হচ্ছে, এবং ওই মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ হচ্ছে সেটা কিন্তু পাবলিক মানি। আর পাবলিক মানির মানে রিটেল ট্রেডারদের বা যারা স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করেন না, তারাও প্রত্যেক মাসে মাসে এসআইপি মোডে একটা ইনভেস্টমেন্ট মার্কেটে করছেন, এবং সেই যে ইনভেস্টমেন্টের টাকা সেটা কিন্তু মার্কেটেই আসছে। তাতে কি, করোনার পরে থেকে, দ্যাট মিনস কোভিড-19 হওয়ার পরের থেকে এটা কিন্তু আস্তে আস্তে দিনে দিনে মানুষের মধ্যে বাড়ছে। আর যেহেতু স্টক মার্কেট একটা ভালো প্রফিট দিচ্ছে, সেখানে কিন্তু নর্মাল সাধারণ মানুষের মধ্যে এটা বাড়ছে। তো যদি কোনো কারণে কোনো আনসার্টেনিটি বাজারে যদি আসে, সেটা যে কোনো কন্ডিশনে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে যদি টার্গেট করে অন্যান্য কান্ট্রি বা কোনো অন্যান্য সংস্থা, তারা যেন এইভাবে আমাদের মার্কেটকে সেল করতে না পারে খুব খারাপভাবে। যেমন কদিন আগে যেমন আদানির একটা ঘটনা ঘটেছিল, তো সেই আদানির একটা অ্যালিগেশনের আসার পরে, মানে হিন্ডারবার্গ যে এজেন্সি ছিল, হিন্ডারবার্গ থেকে আদানির উপরে একটা যে অ্যালিগেশন এসেছিল, সত্য মিথ্যা সেটা জাজ হচ্ছে, এবং অনেকটাই সেখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এরকম যদি সিচুয়েশান ফিউচারে হয়, সেখানে যদি বড় বড় ফান্ড, এফআইআই বা ডিআইআই, তারা যদি হেভি কোয়ান্টিটিতে মার্কেটে আগে থেকে সেল করে, সেটা কিন্তু মার্কেটের জন্য খুব খারাপ। এই জন্য এক প্রকার ব্যান বলছেন ডাইরেক্টলি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যান নয়, ডাইরেক্টলি কেউ হঠাৎ করে সেল করতে পারে না, কিছু রেস্ট্রিকশান আনা হয়েছে। তো এটা একটা ভালো নিউজ মার্কেটের ক্ষেত্রে, এবং আমরা যারা স্টক মার্কেটে কাজ করি তাদের জন্য, যারা ইনভেস্টমেন্ট করেন, যারা বিনিয়োগ করেন, তাদের জন্য এক প্রকার ভালো নিউজ। তো এর এফেক্ট আগামী সোমবার আমরা মার্কেটে দেখতে পারবো, কারণ এটা এসছে আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে। তো দেখুন, এটা তো একটা ইম্পর্টেন্ট নিউজ। আর আমরা লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যে লেভেলে নিফটি ব্যাংক নিফটি ট্রেড করছিল, আর সেখান থেকে আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে ইন্টারডে শেয়ার করেছিলাম। মার্কেট সাপোর্ট লেভেল এখান থেকে ব্রেক করেনি, মার্কেট উপরের লেভেল থেকে নিচে আসে ইন্টারডে বেসিসে, বাট নিচের লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং অবশ্যই যদি মার্কেট আমরা দেখি, তাহলে নিফটিতে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে ওয়ান ডে বেসিসে, দ্যাট মিনস একটা ফুল ইনডিসিশন। তো এখান থেকে আগামী দিনে মার্কেটকে কীভাবে আমরা প্লে করতে পারি, দেখুন একটা বিষয় এখানে আমি সিম্পল আপনাদের ছোটো করে বলতে পারি, যেটা হচ্ছে নিফটি যতক্ষণ না পর্যন্ত 21,600 নিচে ক্লোজ না দিচ্ছে, ঠিক আছে, 21,600 নিচে, 580 নিচে ক্লোজিং যতক্ষণ না দিচ্ছে, ততক্ষণ এই বাজারে সেল করা মুশকিল। দেখুন, উপরের লেভেলে ছোটোখাটো কোয়ান্টিটি সেল করতে পারেন, বাট এখান থেকে হেভি সেল একটা, এখান থেকে 2-3% মুভমেন্ট আমরা তখনই পাবো যদি এখান থেকে 21,600 লেভেলকে ব্রেক করেও নিচে ক্লোজ দেয়। আদারওয়াইজ মার্কেটে নিচে এলে কিন্তু এখান থেকে বাইং অপরচুনিটি হবে। যদি এই লেভেলকে ব্রেক করে, অবশ্যই মার্কেটে আমরা সেল দেখতে পারবো, সেক্ষেত্রে সেলিং প্রেশার বাড়বে। উপরের দিকে যে লেভেল আছে নিফটির ক্ষেত্রে 21,800 উপরে যদি একদিন ক্লোজ দেয় মার্কেট, সেক্ষেত্রে উপরের দিকে 21,850 একটা স্মল রেজিস্ট্যান্স লেভেল হবে। 21,800 উপরে ক্লোজ চাই, 21,850 একটা স্মল রেজিস্ট্যান্স, দেন উপরের দিকে আমরা নিউ হাই আবার দেখতে পারি আগামী দিনে। তো মাথায় রাখবো 21,800 থেকে 850 যে রেঞ্জ, এটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল ব্রেক করলে কিন্তু মার্কেট উপরে। আদারওয়াইজ মার্কেট যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে, 21,800 থেকে
850 থেকে 21,600 বিশাল বড় কোয়ান্টিটি এখানে ট্রেড সেট আপ আসবে না। দেখুন যদি নিফটিতে আমরা উইকলি ক্যান্ডেল দেখি, উইকলি বেসিসে মানে সাপ্তাহিক ক্যান্ডেল যদি দেখি, সাপ্তাহিক ক্যান্ডেল একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের আজকের যে হাই, সেই হাই এই উইকলি বেসিসে সেটা হচ্ছে 21,840 কাছাকাছি এবং নিচের দিকে 21,500। দেখুন 21,500 নিফটির এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 21,600 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে 500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং 600 লেভেল ব্রেক করলে আশা করি 500 লেভেলও ব্রেক করবে। নিফটি এখান থেকে 21,200 এর দিকে এগোবে, 21,200। বাট যতক্ষণ না পর্যন্ত 21,500-600 লেভেল ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে সেলিং অপরচুনিটি আমি দেখছি না পজিশনাল বেসিসে। আর যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে সেম সিচুয়েশান। ওয়ান ডে বেসিসে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি আমরা, ব্যাঙ্ক নিফটি একটা ডোজি ক্যান্ডেল এবং ক্লোজিং যদি দেখি উপরের দিকেই ক্লোজ হয়েছে। এবং আজকে যদি আমরা ইন্টারডে চার্ট দেখি, ওয়ান ডে চার্ট, সেখানেও ব্যাঙ্ক নিফটি একটা হ্যামার টাইপের ক্যান্ডেল। বাট এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেলে অতটা ইম্পর্টেন্সই নেই যতটা এই নিচের লেভেলে ছিল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেলে যে হ্যামার ক্যান্ডেল, এবং আজকে যদি ক্লোজ এই লেভেলের নিচে হতো সেক্ষেত্রে আমরা উইক হতো, আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু বাজার ইন্টারডে বেসিসে আমরা দেখেছি নিচের দিকে মুভমেন্ট হতে। যদি আপনি ইন্টারডে চার্ট দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে ফল হয়েছিল আর গতকালে আমাদের যে সাপোর্ট লেভেল ছিল, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, একবার গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা এখনও দেখেননি, দুদিন ছুটি আছে। দেখবেন গতকালে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল এই 47,800 এর কাছাকাছি। তো 47,800 যদি আজকে দেখি, বাজারের লো দেখুন 47,820। বাট এই লেভেলে দেখুন যে টাইমে এই ফলটা এসেছিল, মোটামুটি দুটোর পরে থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছে। পুরো মুভমেন্ট না পেলেও এখান থেকে দেখুন, যদি আপনি মার্কেটে থাকেন, চার্ট দেখেন, অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা রিস্ক থাকলেও একটা ট্রেড সেট আপ এই লেভেলে পাওয়া যেত, যেখান থেকে একটা মুভমেন্ট নিয়ে আপনাকে বেরোতে হতো। এটা মোটামুটি 3টের কাছাকাছি বা 3টের পরের দিকের মুভমেন্ট। তো এখানে ক্যাপচার করে একটু রিস্ক যারা নিতে পারবেন, যারা রিস্ক রেশিও মেনটেন করে নিতে পারবেন, তারা এখানে ট্রেড পান। আদারওয়াইজ কিন্তু এই লেভেলে ট্রেড করা মুশকিল ব্যাপার। তো যাই হোক, বাজার এই সাপোর্ট লেভেল কিন্তু এখানে রেসপেক্ট করছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। ক্লোজিং যদি দেখি এখান থেকে 48,100 কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে। তো আগামী দিনে মানডে মানে সোমবার কীভাবে আমরা ট্রেড করতে পারি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই ভিডিওতে আমাদের ব্যাঙ্ক নিফটির আগামী সপ্তাহে বা আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেটা নিয়ে মেনলি আমি ডিসকাস করছি। তো দেখুন এখান থেকে যদি আমরা মার্কেটে দেখি, মার্কেটে এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে যে রেঞ্জ হচ্ছে 48,500 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে উপরে ক্লোজ দিতে সক্ষম হয়, তাহলে আগামী দিনে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। নিচের দিকে মুভমেন্ট আমরা তখনই দেখতে পাবো অ্যাটলিস্ট ব্যাঙ্ক নিফটিকে 47,600 এর নিচে এখানে ক্লোজ দিতে হবে বা 47,750 নিচে ক্লোজ দিতে হবে। যদি 47,600 বা 47,700 এর নিচে ক্লোজ দেয় ব্যাঙ্ক নিফটি, দেন পরের দিন নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু এই যে লো, এই লো ব্যাঙ্ক নিফটি আগামী দিনে ব্রেক করতে পারে। বাট এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে 47,600 টু এখানে 700, এই যে লেভেল যতক্ষণ না ব্রেক করছে পর্যন্ত এখানে অ্যাগ্রেসিভ সেল নয়। আর উপরের দিকে 48,500 লেভেল ইম্পর্টেন্ট, এই লেভেল ব্রেক করলে উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে একটা আমরা মুভমেন্ট দেখতে পারি, যেখানে ইনিশিয়ালি উপরের দিকে ব্যাঙ্ক নিফটির টার্গেট হবে 40। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই লেভেল, তো লেভেল সেমই থাকবে উপরের দিকে। বাট নিচের দিকে ভয় কিন্তু এখন একটাই, যেটা হচ্ছে 47,700 থেকে 600, এই লেভেল ব্রেক করলে আমরা উপরের দিকে আর থাকছি না। আর যদি এই লেভেল ব্রেক করে যায় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে সেল অন রাইজ থাকবে। আর এই লেভেল যতক্ষণ ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে ততক্ষণ ঠিক আছে ব্যাঙ্ক নিফটিতে। আর অ্যাগ্রেসিভ মুভমেন্ট উপরের দিকে ব্রেকআউট হলে আবার আমরা দেখতে পারবো। দেখুন একটা ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি, আগামী দিনে আমি ডিসকাস করতে থাকবো বিভিন্ন সেক্টর বিভিন্ন সময়। বাট এই যে সেক্টর, এই সেক্টরটা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে অনেকবার ডিসকাস করেছি, সেটা হচ্ছে আইটি সেক্টর। ঠিক আছে, আইটি সেক্টর কিন্তু পারফর্ম করছে। আইটি সেক্টর আমি অনেক লোয়ার লেভেল থেকে আপনাদের সঙ্গে বারবার ভিডিওতে ডিসকাস করেছি, বিভিন্ন সময়ে ডিসকাস করেছি। উইপ্রো আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করেছি, বিভিন্ন টিসিএস, বিভিন্ন মিড ক্যাপ যে আইটি স্টক আছে, মিড ক্যাপ আইটি স্টকের মধ্যে যেমন কোফোর্জ, মাইন্ডট্রি, এসব স্টক নিয়েও আমি অনেক সময় আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো দেখুন এইসব স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন। এখানে দেখুন ইনফোসিসকে যদি দেখি, তাহলে ইনফোসিসের এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। ইনফোসিসের যদি আমরা এখনও হাই দেখি, ইনফোসিসের হাই কোথায়? দেখুন ইনফোসিসের হাই কিন্তু
1950-এর কাছাকাছি। তো 1950 মানে এখনও ইনফোসিস যদি হাইতে যায় তাহলে এখান থেকে কিন্তু এখনও 30%-এর মুভমেন্ট বাকি আছে। যদি আমরা উইপ্রো দেখি, দেখুন উইপ্রো এখান থেকে যদি দেখেন উপরের লেভেলে যদি উইপ্রোকে দেখি তাহলে উইপ্রোর হাই হচ্ছে এখান থেকে 740। তাহলে নিচের লেভেল থেকে যদি আমরা দেখি উইপ্রো থেকে এখন তো 50%-এর মুভমেন্ট বাকি আছে। সরি, আমি এখানে আপনাদের সঙ্গে ইনফোসিস দেখালাম, আমি উপরের লেভেল থেকে দেখিয়েছি। তো যদি আমরা নিচের লেভেল থেকে দেখি ইনফোসিস যেখানে আছে, এখানে যদি ইনফোসিসের মুভমেন্ট হয় তাহলে এখনও উপরের দিকে 30% ঠিকই দেখিয়েছিলাম। তো 30%-এর মুভমেন্ট এখন ইনফোসিসে হতে পারে। কিন্তু যদি আমরা আইটি ইন্ডেক্সে দেখি, দেখুন টিসিএসে যদি আমরা দেখি অল টাইম হাই, দেখুন টিসিএসের অল টাইম হাইয়ের কাছাকাছি পর্যন্ত গিয়ে একটা কারেকশান এসছে এবং কারেকশান আসার পর টিসিএসের উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে অল টাইম হাইয়ের কতটা বাকি আছে, দেখুন এখান থেকে অল টাইম হাই বাকি আছে টিসিএসের ক্ষেত্রে 10%। তাহলে এই স্টকগুলোর কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাই, যেখানে ইনফোসিস, উইপ্রো। বা যদি নিফটি আইটি দেখি আমরা, দেখুন নিফটি আইটি আজকে আবার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং টপ গেনার যদি দেখি সেক্টর ওয়াইজ পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে। যেখানে নিফটি একটা নেগেটিভ দিকে মুভমেন্ট ছিল, সেখানে কিন্তু আইটি স্টকের খুব বেশি খারাপ সিচুয়েশন আমরা দেখিনি। তো এখান থেকে দেখুন উপরের দিকে 12%-এর মুভমেন্ট বাকি আছে। সেখানে যদি আমরা ইনফোসিস দেখি, উইপ্রো দেখি বা আরও কিছু স্টক দেখি, যে আইটি স্টকগুলো আপনাকে খুঁজতে হবে, সেগুলো আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেগুলো কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হতে পারে। তো এগুলো নজর রাখুন। আইটি স্টক যেহেতু এখান থেকে 10% বাকি আছে, এই মুভমেন্টটা কিন্তু দেবে। এবার যেহেতু সামনে রেজাল্ট সেশন আসছে, তো রেজাল্ট সেশনের আগে একটা মুভমেন্ট যদি হয় পজিটিভ সাইডে, সেক্ষেত্রে রেজাল্ট আসার পরে আইটি স্টকে কিন্তু একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হবে। আমি এটা নিয়ে লাস্ট কদিন আগে একটা ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম। আর যদি দেখেন যে রেজাল্টের এই সময় যদি মুভমেন্ট না হয়, তাহলে রেজাল্ট আসার পরে একটা মুভমেন্ট হবে। দেখুন রেজাল্ট খুব বেশি বিশাল ভালো হবে না, মানে নর্মাল একটা রেজাল্ট হবে, কিন্তু এর গাইডেন্স যেটা আসবে ম্যানেজমেন্ট থেকে, যে গাইডেন্স আসবে যে আগামী দিনে আমাদের কেমন মুভমেন্ট রেজাল্ট হতে পারে, সেটা কিন্তু ভালো আসতে পারে আগামী দিনে। এবং সেই গাইডেন্স যদি ভালো আসে তাহলে সেটার জন্য স্টক মুভমেন্ট করতে পারে। অলরেডি মুভমেন্ট একটা দেখিয়েছে, এখানে ছোটোখাটো কনসোলিডেশনও হয়েছে। তো আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হওয়ার পরে কনসোলিডেশন, এবার এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয়তো হতে পারে। তো রেজাল্টের পরে যদি নর্মাল রেজাল্ট হয়, খুব খারাপ যদি রেজাল্ট না হয়, তাহলে সেটাতে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ যদি এখন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে রেজাল্ট যদি নর্মাল হয়, সেক্ষেত্রে একটা কারেকশান বা ছোটোখাটো রেঞ্জ বানাতে পারে। তো সিচুয়েশন বুঝে আপনাকে কাজ করতে হবে। যে মার্কেটের মুভমেন্ট, দেখুন নিউজটা ইম্পর্টেন্ট, বাট নিউজটা কোন সিচুয়েশন আছে, নিউজটা কি ওই স্টকের বা ইন্ডেক্সের মধ্যে অলরেডি ডিসকাউন্টেড, এটাও কিন্তু বড় প্রশ্ন। আপনি নিউজ শুনে স্টকে ঝাঁপিয়ে পড়লেন, বাট অলরেডি সেটা তখন হয়ে গেছে, তখন বড় লোকদের বা বড় প্লেয়ারদের বেরোনোর সময় তারা তখন সেখান থেকে সেল করে বেরোবেন, এটা যদি হয় সেটা কিন্তু আপনার লস হবে। তো সব সময় দেখবেন স্টক মার্কেটে এরকম হয় যে কখনো কখনো নিউজ এলে, ভালো নিউজ এলে সেটা পরে মার্কেট বাড়ে, কখনো কোনো ভালো নিউজ এলে সেটার পরে মার্কেট সেখান থেকে পড়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, মার্কেট অলরেডি ডিসকাউন্টেড থাকে, কখনো কখনো ডিসকাউন্টেড থাকে না। ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট কন্ডিশনে আপনাকে অ্যানালিসিস করতে হয়। এখানে কোনো শর্টকাট এরকম ব্যাপার নেই যে সবসময় এই রুলস চলবে যে a প্লাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে সবসময় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এটা অন্যভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একই জিনিস। বাট এইরকম কিন্তু নয় স্টক মার্কেট একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে ভাবতে হবে, একটু ডিফারেন্টভাবে আপনাকে কাজ করতে হবে। অলওয়েজ ফোকাস অন লার্নিংয়ের উপর ফোকাস করুন। আর আমাদের জানুয়ারি মাসের যে ব্যাচ, সেটা আগামী রোববার থেকে, পরশুদিন থেকে স্টার্ট হচ্ছে। তো আপনারা যারা নেক্সট ব্যাচে জয়েন করতে চান, নেক্সট ব্যাচের জন্য আমি অ্যানাউন্স করব। নেক্সট ব্যাচ মোটামুটি এপ্রিল মাসে স্টার্ট হবে। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।